আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, সতর্ক থাকা জরুরি প্রধানমন্ত্রী। 20 ব্যক্তি প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার, বেগম খালেদা জিয়ার পুরস্কার নিলেন জাইমা রহমান। হাইকোর্টের আদেশ স্থগিত, 18 এপ্রিলই হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে চায় বাংলাদেশ। নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার। সরকারি চাকরিতে 7% কোটায় নিয়োগ হচ্ছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করা হয় পলকের নির্দেশেই, ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা। মাওসি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক সোহেল। 2 সচিবের দায়িত্বে রদবদল। ইউরোপে আর মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে, আইইএর প্রধান। সৌদি সফরের পরদিনই কাতার গেলেন শেহবাজ শরীফ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব ডেমোক্র্যাটদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে গৌরবময় পুরস্কার স্বাধীনতা পুরস্কার। এটি বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক রাষ্ট্রীয় সম্মান। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ এবং জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন কিংবা রাখবেন, তাদের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026 দেওয়া হয়েছে। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাইমার হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিকেল 4টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 দেওয়া হয়েছে। এছাড়া পুরস্কৃত 5 প্রতিষ্ঠান হলো মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, শিক্ষা বিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়ন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRC অধীনে আগামী 18 এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী 18 এপ্রিল পরীক্ষা হতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে আগামী 18 এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছিলেন হাইকোর্ট। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। মূলত দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানোর মূল লক্ষ্যে আসছে বাজেটে। কর আদায় আসবে একাধিক নতুন কৌশল, সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার চেষ্টা চলছে জোরে সোরে। চলতি বছরের গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে 3 মাস সময় পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট, লক্ষ্যের ধারের কাছেও নেই রাজস্ব আদায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথা ব্যথা, এমনকি কমছে না নিত্য পণ্যের দাম। এ অবস্থায় নতুন বাজেট আকারে ছোট হবে, নানা মহলে এমন আলোচনা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আগামীকাল শুক্রবার 17 এপ্রিল সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুক্রবার 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবারও দলীয় ফরম গ্রহণকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎকারে সভাপতিত্ব করবেন বলেও জানান রুহুল কবির রিজভী। তিনি জানান,
শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশী এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে বিকেল ৩টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মনোনয়ন ফর্ম বিক্রির সময় রুহুল কবির রিজভী জানিয়েছেন, যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যে মামলায় অভিযুক্ত হয়েছেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে এমন নারী নেত্রীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে। সংসদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 7% কোটায় নিয়োগ হচ্ছে, বাকি 93% নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামাতে ইসলামী সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2024 সালের 23 জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1% নিয়োগ পরীক্ষা অনুসরণ করা হয়। জুলাই আগস্ট আন্দোলনে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে ইন্টারনেটের সেবা বন্ধ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর এক কর্মকর্তা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এক জবানবন্দিতে তিনি একথা উল্লেখ করেন। মানবতা বিরোধী অপরাধে একটি মামলায় 4 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এই কর্মকর্তা। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এ মামলায় পলক ছাড়াও আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। পলাতক থাকায় তার হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম, মইনুল করিম, সুলতান মাহমুদ সহ অন্যান্যরা। জবানবন্দিতে সাক্ষী উল্লেখ করেন, 2024 সালের 18 জুলাই সন্ধ্যা 7টায় তাকে ফোন করেন তৎকালীন BTRCর মহাপরিচালক কাজী মোস্তাফিজুর রহমান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক পদে প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বর্তমানে মাউসি অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক পদে কর্মরত রয়েছেন তিনি। মাউসির মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত পরিচালকের পাশাপাশি তিনি এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মাউসি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত পরিচালক মাধ্যমিক পদে কর্মরত প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম 1 বিধি 66 মোতাবেক মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে বস্ত্র মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নাসির খানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে 1 বছরের চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল ও পদোন্নতি দেওয়া হচ্ছে। ইউরোপে জেট ফুয়েলের সরবরাহ দ্রুত সংকুচিত হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর প্রধান ফাতিহ বিরন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে ইউরোপে জেট ফুয়েলের মজুদ সম্ভবত 6 সপ্তাহের মতো চলবে, যার ফলে শীঘ্রই বিমান চলাচলে বিঘ্ন ও ফ্লাইট বাতিলের আশঙ্কা তৈরি হতে পারে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরল বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতিকে তিনি এ পর্যন্ত দেখা সবচেয়ে বড় জ্বালানি সংকট হিসেবে উল্লেখ করেন। IEA প্রধানের মতে, সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে মারাত্মক হবে। তিনি বলেন, অতীতে একটি ব্র্যান্ড ছিল যার নাম ছিল ডির স্টেটস। এখন পরিস্থিতি সত্যি এক ভয়াবহ সরু প্রণালীর মতো। এর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতি, প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির উপর পড়বে। কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বুধবার সৌদি আরব সফর শেষ করে বৃহস্পতিবার কাতার সফর করছেন বলে জানিয়েছে আল জাজিরা।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ফলে আঞ্চলিক উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতার অতীতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংলাপের পথ সুগম করতে কাতারের ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ এবং যুদ্ধাপরাধ বিভিন্ন গুরুতর অভিযোগে পেন্টাগনের প্রধান পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছেন হাউস ডেমোক্র্যাটরা। বুধবার তার বিরুদ্ধে গুরুতর অপরাধ ও অসদাচরণ এর 6টি অভিযোগ উত্থাপন করা হয়। বার্তা সংস্থা এফপির প্রতিবেদন থেকে জানা যায়, অ্যারিজোনা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারির নেতৃত্বে এই অভিশংসন প্রস্তাব আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইয়াসমিন আনসারি লিখেছেন, শপথ ভঙ্গ, মার্কিন সেনাদের জীবন বিপন্ন করা এবং ইরানের মিনাব শহরে বেসামরিক নাগরিক ও একটি বালিকা বিদ্যালয়ে হামলার মতো যুদ্ধাপরাধের দায়ে আমি পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছি। ইয়াসমিন আনসারি আরো বলেন, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসে রয়েছে। হেগসেথের কর্মকাণ্ড তাকে অবিলম্বে এই পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি রাখে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।